হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা ৪৮, লেখা নুসাইবা নুরি। হসপিটালে একটা কেবিনে টুলের উপর বসে আছে মেহেরাজ, চোখ ঘুমন্ত চেয়ে দিকে নিবদ্ধ। বুঝতে পারছে না ওষুধের ডোজ কাটার পরেও কেন ঘুম ভাঙছে না। মেহেরাজ এসে তার দলের সবাইকে চলে যেতে বলেছে, এমনকি ফুয়াদকেও। ফুয়াদ ফ্ল্যাটটা দেখিয়ে দিয়ে গেছে, সবকিছুই রেডি ফ্ল্যাটে। তারপর চাবিটা দিয়ে চলে গেছে নিজের কাজে। ভোর 4টে বেজে গেছে সেই কখন। মেহেরাজের চোখে তবুও ঘুম নেই, ঘুম আসছে না তার। সামনে কোন বিপদ অপেক্ষা করছে মেহেরাজ জানে না, তবে মনের মাঝে কু ডেকে যাচ্ছে সব সময়। মেহেরাজের ভাবনার মাঝেই পিটপিট করে চোখ মেলে তাকায়। চারপাশে একবার দেখে মেহেরাজকে চোখের সামনে দেখে শান্ত গলায় বলে, আমি কোথায়? শ্রেয়সীর কথায় মেহেরাজ শ্রেয়সীর দিকে তাকায়। তারপর হাত বাড়িয়ে শ্রেয়সীর দুই মুখে নিজের দু হাত রেখে বলে, আপনি এখন হসপিটালে মিসেস? মানে আমি এখানে কেন? আমার কি হয়েছে? শ্রেয়সীর কথার প্রত্যুত্তর না করে মেহেরাজ শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, রিল্যাক্স, কিছুই হয়নি, একটু শান্ত হন, সব বলছি। শ্রেয়সী তাকিয়ে রইল মেহেরাজের মুখের দিকে। মেহেরাজ পকেট থেকে ফোন বের করে কারোর কাছে মেসেজ পাঠালো। পরক্ষণে একজন নার্স তুহাকে নিয়ে ভিতরে ঢুকলো। তুহার অনেকক্ষণ আগেই জ্ঞান এসেছে, তাই নার্সকে দিয়ে ক্যান্টিনে খেতে পাঠিয়েছিল মেহেরাজ। খেলে সুস্থ লাগবে। নার্সটা তোহাকে শ্রেয়সী বেডের পাশে টুলে বসিয়ে দিয়ে শ্রেয়সীকে বিছানায় বসিয়ে দিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। নার্স যেতেই মেহেরাজ এবার শান্ত গলায় বিয়ে বাড়িতে ঘটা সব কিছু বলতে শুরু করে। সব বলে, তারপর বলে, আমি আগেই জানতাম যে শ্রেয়সী বাবা কিছু না কিছু একটা করবেই, তাই আমি এক ছোট ভাইকে বলে রাখছিলাম অন্তত বিয়ের দিনটা শ্রেয়সীদের বাড়ির উপর নজর রাখতে, আর সেই তোদের পালানোর খবর আমাকে দেয়। তবে আমার যেতে বড্ড দেরি হয়ে যায়। ছেলেটা আমাকে শুধু গাড়ির নাম্বারটুকু বলেছিল, আর কোথা দিয়ে গেছে সেটা বলেছিল। আমি সেই রাস্তা ফলো করে এগিয়েছি। তারপর দেখি রাস্তার ধারে গাড়িটা দাঁড়িয়ে। আমি কিছু না বুঝে উঠতে পেরে গাড়ির কাছে গিয়ে দেখি ড্রাইভার মরে পড়ে আছে, আর তোরা দুজনও সেম ভাবে পড়ে আছিস। আমি ভয়ে দিশেহারা হয়ে যাই। তারপর দেখি না তোরা ঠিক আছিস, শুধু অজ্ঞান হয়ে গেছিস। আমি আর কিছু না ভেবেই এখানে নিয়ে আসি হসপিটালে। তবে লক্ষ্য করি গাড়ির ডিক্কি খোলা ছিল, আর ওখানে ড্রাগের প্যাকেট। কেউ হয়তো ড্রাগ নিতেই ড্রাইভারকে মেরেছে আমার ধারণা। একদমে কথাগুলো বলে মেহেরাজ থামতে শ্রেয়সী বলে, হ্যাঁ হ্যাঁ, কালো পোশাক পরা সবাই আমাদের সামনেই গাড়ির ড্রাইভারকে মেরেছে। তারপর আর জানি না। মেহেরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর তোহার দিকে তাকিয়ে বলে, বাড়ির কথা তো শুনলি, তোর হাজবেন্ড এখন তোদেরকে উম্মাদের মতো খুঁজে চলেছে। আমি কাউকে বলিনি তোদের এখানে এনেছি। তোরা কি বাড়িতে থাকবি, নাকি কদিন এভাবে লুকিয়ে থাকবি? শ্রেয়সী কথা শুনে তোহা কিছু বলার আগেই ঘৃণা মিশ্রিত গলায় বলল, আমি যাব না আর ওই বাড়িতে। আমি আপনার সাথেই থাকবো। কখনো যাব না, কোনোদিনও যাব না। শ্রেয়সীকে উত্তেজিত হতে দেখে মেহেরাজ উঠে দাঁড়িয়ে বেডে বসে, তারপর শ্রেয়সীর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, জান বাচ্চা আমার, রিল্যাক্স, উত্তেজিত হওয়ার দরকার নেই, শান্ত হন। ওই জন্য তো জিজ্ঞাসা করলাম বাড়িতে ফিরবেন কিনা, নাকি এখানে থাকবেন।
শ্রেয়সী মেহেরাজকে জড়িয়ে বুকে মুখ গুজে রইল সেভাবেই। গায়ে এখনো বিয়ের সেই লাল লেহেঙ্গা। তুহা মেহেরাজের দিকে তাকিয়ে ভার হয়ে যাওয়া মাথাটা চেপে ধরে বলল, এখানে কোথায় থাকবো? এটা তো হসপিটাল। আর আমিও ফিরতে চাই না। ওরা যেহেতু খুঁজছে খুঁজুক। পুলিশে তো আর এফআইআর করতে পারছে না। দূরে নিয়ে চল আমাদের, যাতে খুঁজে না পায়। শ্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেহেরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, খুঁজে পাবে না। আর আশেপাশে একটাও ফ্ল্যাট পাই কি দেখি, রিসিপশনে গিয়ে খোঁজ নেই। তোরা একটু বস, তারপর না হয় কাল আবার খুঁজবো। একটু পর তো সকাল হয়ে যাবেই। হুম। মেহেরাজ শ্রেয়সীকে নিজের থেকে ছাড়িয়ে কপালে একটা চুমু আঁকে, তারপর বেরিয়ে যায় কেবিন থেকে। হসপিটালের নিস্তব্ধ করিডোরে পা বাড়াতেই মেহেরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। কেবিনের ভেতরে শ্রেয়সীর অবুঝ চাহনি আর তুহার ভীত কণ্ঠস্বর তার মস্তিষ্কে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে তখন ভোরের আলো ফোটার আগের ঘোর কৃষ্ণবর্ণ অন্ধকার। পুরো হসপিটাল চত্বর যেন এক থমথমে নিস্তব্ধতায় আচ্ছন্ন। মেহেরাজ পকেট থেকে ওয়ালেটটা বের করলো। সেখানে আগে থেকেই তৈরি রাখা ছিল কিছু করকরে 500 ও 1000 টাকার নোট। নাইট ডিউটিতে থাকা ডিউটি নার্সটি তখন কাউন্টারের পেছনের বেঞ্চে বসে ঝিমোচ্ছিল। মেহেরাজ ভারী পদে তার কাছে গিয়েই দাঁড়াতেই নার্সটি চকিত চোখ মেলে তাকালো। মেহেরাজ কোনো প্রকার দ্বিধা না করে 3টে 1000 টাকার নোট নার্সটির টেবিলের উপর রাখলো। সঙ্গে পকেট থেকে বের করলো পূর্বে ফোয়াদের দিয়ে যাওয়া সেই নতুন ফ্ল্যাটের চাবির রিং আর একটা ছোট টুকরো কাগজের লেখা ফ্ল্যাটের ঠিকানা। নার্সটির চোখ টাকাগুলোর উপর পড়তেই চকচক করে উঠল। মেহেরাজ নিচু অথচ অত্যন্ত গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, আমি কেবিনে যাওয়ার ঠিক 5 মিনিট পর ভিতরে আসবি। এই চাবি আর ঠিকানাটা আমার হাতে দিয়ে বলবি, রিসিপশনে বসা আসাদ স্যার এটা পাঠিয়েছেন। বলবি আশেপাশে একটা ফ্ল্যাট খালি পাওয়া গেছে, আজ রাতেই ওঠা যাবে। সবকিছু যেন একদম স্বাভাবিক মনে হয়, কোনো প্রকার ভুল যেন না হয়। বুঝতে পেরেছো? নার্সটি দ্রুত টাকাগুলো গোটালো এবং নিজের বোরকার পকেটে সাবধানে পুরে নিয়ে মাথা নাড়ল। আচ্ছা স্যার, একদম চিন্তা করবেন না। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনই হবে। মেহেরাজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দীর্ঘ পদক্ষেপে সে হসপিটালে অবস্থিত ছোট 24 ঘন্টার ক্যান্টিনটার দিকে হাঁটা দিল। তার ঠোঁটের কোণে তখন ফুটে উঠেছে এক অদ্ভুত বিজয়ের হাসি। স্পেশাল ফোর্সের একজন দুর্ধর্ষ ও অতি চতুর গোয়েন্দা অফিসার সে। কত কত বড় বড় অপরাধী তার বুদ্ধির জালে ধরা পড়েছে। আর আজকে সে নিজের সাজানো ছকে সবাইকে নিজের আঙ্গুলের ডগায় নাচাচ্ছে। তার এই বানানো মিথ্যা শ্রেয়সী বা তুহার মতো সাধারণ মেয়ে তো দূর, পুলিশের কোনো বড় অফিসারের পক্ষেও ধরা অসম্ভব। প্রকৃতপক্ষে ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। মেহেরাজ বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই সিয়াম ও শেখ বাড়ির প্রতিটা মুভমেন্টের উপর নজর রাখছিল। সে জানতো যে শ্রেয়সীর বাবা আলতাফ শেখ এবং সিয়াম যৌথভাবে কোনো না কোনো নোংরা চাল চালবেই। বিশেষ করে শ্রেয়সীকে জোর করে বিয়ে দেওয়া আর তুহার উপর নজর রাখার বিষয়গুলো মেহেরাজ আগেভাগেই টের পেয়েছিল। তাই সে সিয়ামদের বাড়ির আশেপাশে প্রায় 15 জন অতি দক্ষ স্পাই বা সোর্স ছড়িয়ে রেখেছিল। প্রতিটা মুহূর্তের খবরাখবর সরাসরি পৌঁছাচ্ছিল মেহেরাজের এনক্রিপ্টেড ফোনে।
গতকাল সকালে যখন তুহা শ্রেয়সীকে নিয়ে পালানোর জন্য গোপন মেসেজ পাঠায় মেহরাজ, তখনই অ্যালার্ট হয়ে গিয়েছিল। দুপুরে যখন খবর আসে যে শ্রেয়সী আর তুহা গাড়ি নিয়ে বের হয়েছে, মেহরাজের ক্যাপ্টেন ও স্পাইরা সঙ্গে সঙ্গে ট্র্যাকিং শুরু করে। মেহরাজ এটাও জেনে গিয়েছিল যে বিখ্যাত আন্ডারওয়ার্ল্ড স্মাগলার আনাম মিয়ার লোকেরা ওই রাস্তায় ওত পেতে আছে মেয়ে দুটোকে তুলে নেওয়ার জন্য। মেহরাজ কোনো ঝুঁকি নেয়নি। তার নিজস্ব টিম নিয়ে অত্যন্ত নিখুঁত প্ল্যানে শ্রেয়সীর গাড়িটি মাঝ রাস্তায় ব্লক করে দেয়। আনাম মিয়ার লোকদের আসার আগেই মেহরাজের টিম গাড়ির ড্রাইভারকে স্পটে সাইলেন্সার যুক্ত পিস্তল দিয়ে খতম করে দেয়, যাতে কোনো সাক্ষী না থাকে। তারপর ড্রাগের একটা ভুয়া প্যাকেট গাড়ির পেছনের ডিকিতে রেখে পুরো ঘটনাকে আন্ডারওয়ার্ল্ড ড্রাগ ডিলিং এর গ্যাং ওয়ার হিসেবে সাজিয়ে তোলে। শ্রেয়সী আর তুহাকে গাড়ি থেকে তুলে এনে ফুয়াদকে দিয়ে করা স্পেশাল স্লিপিং ইনজেকশন পুশ করায়, যাতে তারা ঘন্টার পর ঘন্টা অবচেতন থাকে এবং কিছু টেরও না পায়। এরপর অত্যন্ত চতুরতার সাথে মেহরাজ নিজে আবার বিয়েবাড়ির সেই হুলস্থুলের মধ্যে ফিরে গিয়েছিল, যেন সে কিছুই জানে না। সেখানে কিছুক্ষণ তুহা ও শ্রেয়সীর নিখোঁজ হওয়া নিয়ে সিয়ামদের সাথে উচ্চবাচ্য ঝামেলার ভান করে, সবাইকে বোঝায় যে সে ওদের খুঁজছে। তারপর রাতের বেলা জরুরি অফিসিয়াল ডিউটির বাহানা দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে সোজাসুজি এই হসপিটালে চলে আসে। শেখ পরিবারের কেউই, এমনকি সিয়ামও ঘুণাক্ষরেও টের পায়নি যে যাকে তারা খড়কুটোর মতো খুঁজছে সে আসলে মেহরাজের সুরক্ষিত কবজায় রয়েছে। মেহরাজ সম্পূর্ণ চতুরতার সাথে এমনভাবে ছকটা সাজিয়েছে যাতে পুরো সন্দেহের তীরটা গিয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া আনাম মিয়ার উপর। ক্যান্টিনে গিয়ে মেহরাজ শ্রেয়সীর জন্য ড্রাই ফ্রুট কিনে নিল, 2 প্যাকেট কেক আর 2টো কোল্ড ড্রিঙ্কসের বোতল। শ্রেয়সী কাল রাত থেকে কিছুই খায়নি, তার শরীর এখন এমনিতেই দুর্বল। খাবারগুলো নিয়ে মেহরাজ হসপিটালের ফাঁকা বারান্দায় কিছুক্ষণ পায়চারি করল, নিজেকে একদম শান্ত ও চিন্তাহীন দেখানোর জন্য হালকা একটা দম নিল সে। কিছুক্ষণ পর ধীরে ধীরে কেবিনের দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো মেহরাজ। কেবিনের ভেতরে এসে দেখে শ্রেয়সী বেডে একটু সোজা হয়ে বসেছে, তবে তার চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। মেহরাজকে ভেতরে আসতে দেখে তুহা অস্থির হয়ে বলে উঠল, কিরে মেহরাজ, কি হলো? পেলি কিছু? কোনো ফ্ল্যাটের খোঁজ মিলল, নাকি আমাদের এই হসপিটালেই রাত কাটাতে হবে? মেহরাজ হাতের কেকের প্যাকেট ও পানির বোতলগুলো পাশের টি টেবিলে রাখতে রাখতে খুব স্বাভাবিক ও শান্ত গলায় বলল, নিচে গিয়ে বিলের টাকাটা পরিশোধ করে এলাম, রিসিপশনে কথা বললাম, তারা বলল খোঁজ নিয়ে জানাচ্ছে। আমি আর নিচে দাঁড়িয়ে না থেকে শ্রেয়সীর জন্য কিছু খাবার নিয়ে আসলাম। কাল রাত থেকে তো কিছুই পেটে পড়েনি ওর। আগে ডিসচার্জ পেপারটা সই করিয়ে নিই, এবার একটা ফ্ল্যাট খুঁজে পেলেই হয়। তুহা কপালে জমে থাকা ঘাম মুছে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখা যাক, আল্লাহ আল্লাহ করে যদি একটা নিরাপদ মাথা গোঁজার ঠাঁই মেলে। এই শহরে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তুহার কথা শেষ হতে না হতেই পরিকল্পনা অনুযায়ী কেবিনের দরজায় হালকা টোকা পড়ে। ভেতরে প্রবেশ করে সেই নাইট ডিউটিতে থাকা নার্সটি। সে মেহেরাজের দিকে এগিয়ে এসে খুব বিনীত ভঙ্গিতে মেহেরাজের শেখানো নাটকটি নিখুঁতভাবে অভিনয় করে বলল, স্যার রিসেপশনে বসা। আচ্ছা স্যার,
এই চাবি আর ঠিকানাটা আপনাকে দিতে বললেন। উনি বললেন, হসপিটালের ঠিক পিছনের গলিতেই একটা সুসজ্জিত 4 তলার ফার্নিশড ফ্ল্যাট খালি আছে। আজ রাতেই আপনারা সেখানে শিফট করতে পারবেন। ওনার পরিচিত মালিক, তাই কোনো সমস্যা হবে না। কথাগুলো বলে নার্সটি মেহেরাজের হাতে চাবি ও ঠিকানা লেখা কাগজের টুকরোটা গুজে দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। নার্সটি চলে যেতে তুহার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে মেহেরাজের দিকে তাকিয়ে উত্তেজনা চেপে রেখে বলল, দেখলি তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কত সহজে আমরা ফ্ল্যাট পেয়ে গেলাম, আর এখানে হসপিটালে ভয় নিয়ে বসে থাকতে হবে না। মেহেরাজ মেকি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সত্যি, আল্লাহর অশেষ রহমত। চল, তার আগে শ্রেয়সী কিছু খেয়ে নিক। খালি পেটে থাকা একদম ঠিক হবে না। মেহেরাজ কেকের প্যাকেট খুলে শ্রেয়সীর দিকে বাড়িয়ে ধরল, কিন্তু শ্রেয়সী মাথা নেড়ে হাত দিয়ে ঠেলে দিল। হসপিটালের এই বিশ্রী ও ভীতিজনক পরিবেশে তার এক ফোঁটাও কিছু খেতে ইচ্ছে করছে না। মেহেরাজ আর বেশি জোর করল না। সে জানে এখন শ্রেয়সীকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় অগ্রাধিকার। মেহেরাজ দ্রুত ডিসচার্জের সব আনুষ্ঠানিকতা শেষ করার অভিনয় করে তুহা ও শ্রেয়সীকে নিয়ে হসপিটালের পিছনের গেটে থাকা তার প্রাইভেট কারটির কাছে এলো। গাড়ির পিছনের দরজাটা সযত্নে খুলে ধরল সে। তুহা আগে উঠল, তারপর মেহেরাজ পরম মমতায় শ্রেয়সীকে ধরে গাড়িতে বসিয়ে দিল। শ্রেয়সীর পরনে এখনো বিয়ের সেই জাঁকজমকপূর্ণ লাল লেহেঙ্গা, যা ভোরের আবছা আলোয় এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছিল। সবাই উঠে বসতেই মেহেরাজ ড্রাইভিং সিটে বসে দরজা আটকে দিল। ইঞ্জিনের গর্জন তুলে গাড়িটি ছুটে চলল ভোরের অন্ধকার ছিঁড়ে কাগজের টুকরোয় লেখা সেই নির্দিষ্ট গোপন ফ্ল্যাটটির উদ্দেশ্যে, যা আসলে ফুয়াদ আগেই মেহেরাজের নির্দেশে সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছিল। অন্যদিকে শেখ বাড়িতে তখন যেন এক নারকীয় তাণ্ডব আর অমনিশার আঁধার নেমে এসেছে। সারা রাত ধরে ওই বাড়ির একটা মানুষের চোখের পাতাও এক মুহূর্তে মিলিয়ে হয়নি। প্রতিটি ঘর, প্রতিটি কোণে কেবল হাহাকার আর আশঙ্কার থমথমে পরিবেশ। সিয়াম উম্মাদের মতো হয়ে গেছে তুহা আর শ্রেয়সীকে নিখোঁজ হতে দেখে। নিজের বোন আর নিজের স্ত্রী একসাথে দুটো তাজা প্রাণ এভাবে মাঝ রাস্তায় হাওয়া হয়ে যাবে, তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। সিয়াম শহরের আনাচে কানাচে নিজের সমস্ত লোকবল নামিয়ে দিয়েছিল। পুলিশে খবর দিলে তাদের নিজেদের নানা অবৈধ ব্যবসা ও অপরাধের কালো অধ্যায় ফাঁস হয়ে যাওয়ার তীব্র ভয় ছিল। তাই অফিসিয়ালি কোনো এফআইআর দায়ের করার সাহস তাদের ছিল না। এদিকে আন্ডারওয়ার্ল্ডের ডন আনাম মিয়ার সাথে সিয়ামদের যে বিষাক্ত লেনদেন চলছিল, সেটাও জটিল রূপ নিয়েছে। আনাম মিয়া আলতাফ শেখকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে সে আপাতত মেয়ে দুটোকে তার গোপন আস্তানায় নিবে না। কিছুদিন পর পরিস্থিতি ঠান্ডা হলে তবেই ডেলিভারি নেবে। তবে অবিশ্বাস্যভাবে আনাম মিয়া কথা অনুযায়ী চুক্তির পুরো টাকা আগেই পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, সিয়াম ও আলতাফ শেখের পাওনা 40% কাটিং কমিশনও ক্যাশ কুরিয়ারে পৌঁছে দেওয়া হয়েছে। এটা শেখ বাড়ির ইতিহাসে প্রথম যে আনাম মিয়ার মতো নিষ্ঠুর মাফিয়া কোনো মাল বা মেয়ে বুঝে পাওয়ার আগেই সম্পূর্ণ টাকা ও কমিশন বুঝিয়ে দিয়েছে। কাল রাতে সিয়াম যখন নিজের প্রাইভেট নেটওয়ার্কের সাহায্যে জিপিএস লোকেশন ট্র্যাক করে অকুস্থলে পৌঁছায়, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। নির্জন রাস্তায় মোড়ে সিয়ামের নিজস্ব বিশ্বাসযোগ্য ড্রাইভারের গুলিবিদ্ধ লাশ
গাড়ির স্টিয়ারিংয়ে ঢলে পড়েছিল। গাড়ির পেছনের সিট ফাঁকা। তুহা কিংবা শ্রেয়সী কাউকেই সেখানে পাওয়া যায়নি। সেই দৃশ্য দেখার পর থেকেই সিয়ামের মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। সে পুরো শহর তোলপাড় করে খুঁজেছে, একের পর এক কল করেছে, কিন্তু কোথাও কোনো সুরাহা মেলেনি। কোনো ক্লু বা সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। তবে সিয়ামের মাথায় এখন এক ভয়ঙ্কর হিসাব মিলতে শুরু করেছে। আনাম মিয়া হঠাৎ করে মেয়ে দুটোকে নিতে মানা করলো কেন? আবার ঠিক সেই একই সময়ে ওই নির্জন রাস্তায় আনাম মিয়ার বিশ্বস্ত ক্যাডারদের গাড়ি দেখা গিয়েছিল বলে সিয়ামের সোর্সরা নিশ্চিত করেছে। উপরন্তু মাল না পেয়েও আনাম মিয়া এত সহজে কোটি টাকা আর কমিশনের 40% অগ্রিম পাঠিয়ে দিল কোন স্বার্থে? চিন্তাগুলো সিয়ামের মস্তিষ্কে তোলপাড় সৃষ্টি করলো। দুয়ে দুয়ে চার মেলাতে এখন আর তার বিন্দুমাত্র বাকি নেই। তার মনে চরম এক সন্দেহ দানা বাঁধল। তবে কি আনাম মিয়ার লোকজন নিজেরাই চাল চেলেছে সিয়ামদের এড়াতে এবং কমিশন ও টাকার ঝামেলা মিটিয়ে একেবারে পুরো মেয়ে দুটোকে দখল করতে? আনাম মিয়াই কি ড্রাইভারকে মেরে তুহা আর শ্রেয়সীকে কিডন্যাপ করিয়েছে? নিজের এই ভয়ঙ্কর ভাবনায় সিয়াম নিজেই কেঁপে ওঠে। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। নিজের লোক, যার সাথে কোটি কোটি টাকার ব্যবসা, সেই কি তাদের পিঠে এভাবে ছুরি মারল? সিয়াম আর নিজেকে ধরে রাখতে পারল না। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে মাথার চুল খামচে ধরে চিৎকার করে বলে উঠল, না না না, এ কোনোভাবেই হতে পারে না। নিজের লোক হয়ে আমাদের সাথে এতদিন ব্যবসা করে আমাদের সাথেই এমন বিশ্বাসঘাতকতা করবে? আমাদের মেয়েদের এভাবে তুলে নিয়ে যাবে? আর যদি সত্যি তারা এই কাজ করে থাকে, তবে আমার সব শেষ। সব শেষ হয়ে গেল রে আমার। ছাড়বো না আমি ওদের। রক্ত গঙ্গা বয়ে দেব। সিয়ামের এই বিকট ও উন্মাদের মতো চিৎকারে আলতাফ শেখ সোফায় বসে ঝিমোতে ঝিমোতে হঠাৎ লাফিয়ে উঠলেন। আলতাফ শেখের ঘুমে বুজে আসা চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে সিয়ামের কাঁধ ধরে হড়বড়িয়ে বলে উঠলেন, কি কি হলো সিয়াম? কাকে ছাড়বি না তুই? কি হয়েছে বলবি তো? এই সিয়াম, তুই কি কোনো ক্লু পেয়েছিস? তোহা আর শ্রেয়সীর কোনো খবর পেলি? কি হলো বলছিস না কেন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।